আজ এমন কি ঘটে গেল যার ফলে দেশের আন্দোলনরত ছাত্র সমাজ এবং তরুণ প্রজন্মের জন্য নতুন একটি আশার আলো দেখা দিল? বিরোধী দলনেতা রাহুল গান্ধী হঠাৎ কি এমন পদক্ষেপ নিতে চলেছেন যার ভিত্তিতে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে যে এই ছাত্র আন্দোলনকে আর কোনোভাবেই সহজে অবদমিত করা যাবে না। যন্তর মন্তরের যে ছবি গতরাতে দেখা গিয়েছিল, যেখানে পুলিশি হস্তক্ষেপে আন্দোলন প্রাঙ্গণ ফাঁকা করে দেওয়া হয়েছিল, তারপর পুলিশ ভেবেছিল পরিস্থিতি হয়তো পুরোপুরি শান্ত হয়ে যাবে, কিন্তু বাস্তবে কি তা হলো, নাকি এই আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে আরও বৃহত্তর আকার ধারণ করতে চলেছে? কেনই বা বিরোধী দলের এত চাপ সত্ত্বেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নিজের পদে বহাল রয়েছেন? গতকাল গভীর রাতে রাজধানী দিল্লির যন্তর মন্তরে বেশ কিছু ঘটনা ঘটেছে। পুলিশ বাহিনীর তরফ থেকে ব্যাপক তৎপরতা দেখানো হয় এবং আন্দোলনকারীদের সেই স্থান থেকে সরিয়ে দিয়ে যন্তর মন্তর চত্বর সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়। প্রথম দেখায় মনে হচ্ছিল প্রশাসনের এই পদক্ষেপের পর হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী দ্রুততার সঙ্গে সম্পূর্ণ প্রতিবাদ মঞ্চ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, কিন্তু সেই ফাঁকা মঞ্চের কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় ডক্টর বি.আর. আম্বেদকরের একটি মূর্তি, ভারতের সংবিধানের একটি প্রতিলিপি, রামচরিত মানস এবং বাইবেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকে এই দৃশ্যটিকে দেশের গণতান্ত্রিক মূল্যবোধের ওপর এক বড় আঘাত বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু প্রশাসনের দৃষ্টিকোণ থেকে এটি ছিল আইন শৃঙ্খলা বজায় রাখার একটি রুটিন পদক্ষেপ। তবে এই ঘটনার পর যে রাজনৈতিক এবং সামাজিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা হয়তো অনেকেই আগে থেকে অনুমান করতে পারেনি। যেখানে মনে করা হচ্ছিল যন্তর মন্তর ফাঁকা করে দেওয়ার পর আন্দোলন স্থিমিত হয়ে পড়বে, সেখানে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। রাত পোহাতে দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র সমাজ যেন নতুন করে সংগঠিত হতে শুরু করে। যন্তর মন্তরে পুলিশি পদক্ষেপের যে ছবি সামনে এসেছিল তা দেশের নানা রাজ্যের তরুণ প্রজন্মকে প্রভাবিত করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও যন্তর মন্তরে রাত্রের দিকে মাত্র গুটি কয়েক মানুষ অবশিষ্ট ছিলেন এবং বাকিরা ফিরে গিয়েছিলেন, কিন্তু পরদিন সকালে কেরল হাউসের সামনে থেকে শুরু করে দিল্লির বিভিন্ন রাস্তায় নতুন করে জমায়েত শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিভিন্ন জায়গায় রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। এই পর্যায়ে তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেসের মতো বিরোধী দলের নেতা নেত্রী এবং এমনকি বলিউড ও বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্ব এই ছাত্র আন্দোলনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে। রাতের শেষ প্রহরে এবং ভোরের আলো ফোটার আগে পুলিশ প্রশাসনের তরফ থেকে সেই নতুন জমায়েতগুলিকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে তা পুরোপুরি সম্ভব হয়ে ওঠেনি। এই ঢেউ আছড়ে পড়ে দেশের বাণিজ্য নগরী মুম্বাইতেও। সেখানে জেনজি বা তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীরা দিল্লি পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে রাস্তায় নামেন। তাদের প্ল্যাকার্ড এবং স্লোগানে তরুণদের ওপর বল প্রয়োগ বন্ধ করার দাবি ওঠে। মুম্বাইয়ের পাশাপাশি গোয়াতেও একই রকম ছবি ধরা পড়ে। সেখানে পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক এবং দেশের ছাত্র সমাজের সমর্থনে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা কেন্দ্রীয় সরকারের কাছে তাদের দাবি দেওয়া নিয়ে সোচ্চার হন। এই গোটা পরিস্থিতিতে সবচেয়ে বড় রাজনৈতিক মোড় আসে যখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি এই আন্দোলনে নিজের সমর্থন ব্যক্ত করেন। এর আগে রাহুল গান্ধী একটি ভিডিও বার্তা প্রকাশ করে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেছিলেন। কি বলেছেন তিনি সেই ভিডিওতে দেখো। This country has a majority of young people. Prime Minister Modi is the most anti-youth Prime Minister India has ever had. The boys and girls who are walking the streets of Delhi are not criminals. They are demanding their rights. Their rights are to have an education system that respects them, to have an education system that is fair, to have an education system that is working. There's absolutely nothing wrong in what they're doing, and it's disgusting what the government is doing and what the police is doing. This is absolutely no way to behave. Tear gassing students, lathi charging students is not democratic. It's not India's way, and it is not the way this should be done. They have legitimate demands. The Prime Minister should accept these demands and do something about it. Everybody is sick and tired of the way our education system is running. Everybody is sick and tired of how the RSS has captured our education system and how all our institutions are being run by one organization. This is a natural response that the young people of India are making, and it should be respected. We've been raising this issue not for weeks or months, we've been raising it for years. There's a fundamental problem, and Modi disrespects all the young people of this country. All they believe in is asatya and hinsa, which are the anti-Indian principles. Thank you. অন্যদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বড়রাও এই ঘটনার প্রেক্ষিতে তার গভীর উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অত্যন্ত আবেগপূর্ণ ভাষায় জানিয়েছেন যে এই ছাত্ররা আমাদেরই সন্তান, তারা কোনো বহিরাগত নয়, তারাই এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। তার মতে সংসদ ভবন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলে বা ব্যক্তির নিজস্ব সম্পত্তি হতে পারে না।
এটি দেশের প্রতিটি নাগরিকের, বিশেষ করে তরুণ প্রজন্মের অধিকার এবং আশা আকাঙ্ক্ষার জায়গা। প্রিয়াঙ্কা এদিন প্রশ্ন তোলেন, যখন ছাত্ররা তাদের শিক্ষানীতির সমস্যাগুলো নিয়ে কথা বলতে চাইছে, দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ প্রকাশ করতে চাইছে, তখন তাদের সঙ্গে সরাসরি আলোচনার টেবিলে না বসে কেন প্রশাসনকে বল প্রয়োগের পথে হাঁটতে হলো? তাদের এই বক্তব্যগুলো সরকারের উপর রাজনৈতিক চাপ সৃষ্টির এক সুপরিকল্পিত কৌশল বলে মনে করা হচ্ছে। তবে একই সঙ্গে এটি তরুণ সমাজের একটা বড় অংশের বর্তমান মানসিক অবস্থারও প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে ভিডিও বার্তার মাধ্যমে সমর্থন জানানো এক জিনিস আর সরাসরি রাস্তায় নামা অন্য জিনিস। কংগ্রেস দলের সূত্রের খবর অনুযায়ী রাহুল গান্ধী এবার সশরীরে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি সরাসরি জেনজি এবং দেশের ছাত্র সমাজের পাশে দাঁড়িয়ে তাদের দাবিকে জাতীয় স্তরে আরও বড় করে তুলে ধরতে চাইছেন। রাজনৈতিক বিশেষজ্ঞের মতে, যদি রাহুল গান্ধী সত্যিই এই আন্দোলন মঞ্চে উপস্থিত হন, তবে এই আন্দোলন অন্য মাত্রা নেবে। এটি শুধু আর একটি ছাত্র আন্দোলন থাকবে না, বরং তা ইন্ডিয়া জোট বনাম কেন্দ্রীয় সরকারের এক বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ে পরিণত হবে। এই ছাত্র আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা হয়ে উঠেছেন বিশিষ্ট সমাজকর্মী এবং বিজ্ঞানী সোনম ওয়াংচুক। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তার মনোবল ভাঙেনি। 20 জুলাই সকালে তিনি একটি সম্ভাবনা তৈরি করেছিলেন যে তার 3টি শর্ত মানা হলে তিনি হয়তো অনশন ভঙ্গ করতে পারেন। কিন্তু পরবর্তীতে যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রদের প্রতি প্রশাসনের মনোভাব দেখে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। হাসপাতাল থেকেই তিনি একটি খোলা চিঠি প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কোনোমতেই তার অনশন ভাঙবেন না। চিঠিতে তিনি লেখেন যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদরত তরুণদের সাথে যে ধরনের আচরণ করা হচ্ছে তা দেখে তিনি ব্যথিত। তার পরিষ্কার দাবি, যতক্ষণ না পর্যন্ত ছাত্র নেতাদের সংসদ ভবনে সাংসদদের সাথে দেখা করে তাদের সমস্যা তুলে ধরার অনুমতি দেওয়া হচ্ছে এবং তাকে নিজে হাসপাতালে বসে সেই ছাত্রদের সাথে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে, ততক্ষণ তার এই অনশন চলবে। একই সাথে তিনি আশা প্রকাশ করেছেন, এই সরকার পুরো বিষয়টিতে শিক্ষামন্ত্রীর দায়বদ্ধতা নিশ্চিত করবে। পাশাপাশি উস্কানি থাকা সত্ত্বেও ছাত্র সমাজ যেভাবে শান্তি ও সংযম বজায় রেখেছে তার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। সোনম ওয়াংচুকের এই আবেগপূর্ণ আবেদন এবং নৈতিক অবস্থান এই আন্দোলনকে সমাজের এক বৃহত্তর অংশের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলেছে। তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত তরুণ নেতাদের সংসদে গিয়ে জনপ্রতিনিধি বা সংসদদের সঙ্গে দেখা করার সরাসরি অনুমতি দেওয়া হচ্ছে অথবা তাকে নিজে হাসপাতালে এই তরুণ আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে, ততক্ষণ তিনি কোনোভাবেই অন্নজল গ্রহণ করবেন না। তিনি ছাত্রদের প্রতি তার পূর্ণ সহানুভূতি প্রকাশ করলেও একই সঙ্গে তাদের যে কোনো পরিস্থিতিতে শান্তি বজায় রাখারও আকুল আবেদন জানিয়েছেন। তার এই বার্তা এই বিষয়টিকে প্রমাণ করে যে এই আন্দোলনের নেতারাও মন থেকে চান না পরিস্থিতি কোনোভাবেই হাতের বাইরে চলে যাক বা কোনো হিংসাত্মক রূপ নেয়। তারা অহিংস পথে নিজেদের দাবি আদায় করতে বদ্ধপরিকর। এদিকে ছাত্ররা প্রশ্ন তুলেছে, এত বড় একটি আন্দোলন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অভিযোগ এবং দেশ জুড়ে তৈরি হওয়া বিতর্কের পরেও কেন্দ্রীয় সরকার কেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করাচ্ছে না? রাজনৈতিক মহলেও এই প্রশ্নটি এখন সবচেয়ে বেশি চর্চিত। অনেকেই মনে করছেন সরকার চাইলে শিক্ষামন্ত্রী ইস্তফা গ্রহণ করে খুব সহজে এই বিতর্কের অবসান ঘটাতে পারত এবং এক তীরে অনেকগুলো লক্ষ্যভেদ করতে পারত। কিন্তু সরকার এই পথে হাঁটছে না। এর পিছনে রাজনীতি ও প্রশাসনের বেশ কিছু গভীর সমীকরণ ও কৌশল কাজ করছে। এর পিছনে অন্যতম কারণ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ধর্মেন্দ্র প্রধান একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং পোড় খাওয়া নেতা হিসেবে পরিচিত। একেবারে ছোট বয়স থেকে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে যুক্ত। 1983 সালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভির মাধ্যমে তার রাজনৈতিক জীবনে শুরু হয়। এরপর 1998 সালে তিনি মূল দলের সঙ্গে যুক্ত হন এবং 2000 সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। 2004 সাল থেকে তিনি কেন্দ্রীয় রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। 2014 সালে যখন নতুন সরকার গঠিত হয়, তখন থেকেই তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। সংঘ পরিবার, দলের সংগঠন এবং খোদ সরকার, এই তিনটি ক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধানের অবস্থান অত্যন্ত মজবুত। শীর্ষ নেতৃত্বের অত্যন্ত আস্থাভাজন হওয়ার কারণে তাকে এই কঠিন সময়েও সরানোর কোনো চিন্তাভাবনা দলের অন্তরে নেই বলেই মনে করা হচ্ছে। প্রথম থেকেই সরকারের শীর্ষ মহলের একটি ধারণা ছিল যে এই ছাত্র আন্দোলনটি হয়তো দেশব্যাপী ছড়িয়ে পড়বে না এবং কিছুদিনের মধ্যেই স্বাভাবিক নিয়মেই তা শান্ত হয়ে যাবে। তাছাড়া সরকার যখন কোনো রাজনৈতিক বা নির্বাচনী ক্ষতির সম্মুখীন হওয়ার সরাসরি ভয় না পায়, তখন তারা সাধারণত কোনো প্রতিবাদকে ততটা গুরুত্ব দেয়নি। ইতিমধ্যেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার এই বিতর্কের মাঝে নিট পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে এবং তার ফলাফলও প্রকাশিত হয়েছে। পরীক্ষার প্রক্রিয়া এগিয়ে যাওয়ার ফলে সরকারের আত্মবিশ্বাস বেড়েছে। প্রশাসনের ধারণা যেহেতু মূল প্রক্রিয়াটি থেমে নেই, তাই ধীরে ধীরে ছাত্রদের ক্ষোভও প্রশমিত হবে এবং এই মুহূর্তে তাড়াহুড়ো করে কোনো বড় পদক্ষেপ নেওয়ার বা কারো পদত্যাগ চাওয়ার কোনো বাস্তব প্রয়োজন নেই। তবে সরকারের এই যাবতীয় হিসাব নিকাশ এবং কৌশল এবার এক বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে, কারণ পরিস্থিতি এখন আর আগের মতো নেই।
কংগ্রেস দলের নির্ভরযোগ্য সূত্র মারফত যে খবর আসছে তা যদি সত্যি হয় এবং রাহুল গান্ধী যদি সশরীরে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, তবে এই আন্দোলনের চরিত্র সম্পূর্ণ বদলে যেতে পারে। রাহুল গান্ধীর উপস্থিতির অর্থ হলো কংগ্রেস দলের নিচুতলার কর্মী থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত সকলের এই আন্দোলনে সরাসরি যুক্ত হওয়া। এর পাশাপাশি ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলগুলিও যদি এই ইস্যুতে রাস্তায় নামে, তবে সরকারকে এক প্রবল রাজনৈতিক বিরোধিতার সম্মুখীন হতে হবে। ছাত্র সমাজের স্বতঃস্ফূর্ত ক্ষোভের সাথে যখন দেশের প্রধান বিরোধী দলের সাংগঠনিক শক্তি যুক্ত হবে, তখন পরিস্থিতি কতটা জটিল হতে পারে তা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই হিসাব করতে শুরু করেছেন। আগামী কয়েকটা দিন দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদিকে অনড় সরকার, অন্যদিকে বিক্ষুব্ধ ছাত্র সমাজ, যারা নিজেদের ন্যায্য অধিকার এবং স্বচ্ছতার দাবিতে রাস্তায় নেমেছে। আর এই দুইয়ের মাঝে বিরোধী দলগুলির রাজনৈতিক সমর্থন, যা এই আন্দোলনকে এক নতুন মাত্রা দিচ্ছে। সরকার কি তাদের সিদ্ধান্তে অনড় থাকবে, নাকি বিরোধী জোট এবং ছাত্রদের যৌথ চাপের মুখে তাদের নিজেদের কৌশল পরিবর্তন করতে হবে? রাহুল গান্ধী সত্যি এই আন্দোলনের প্রধান মুখ হয়ে উঠবেন কিনা এবং তার ফলে দেশের রাজনৈতিক সমীকরণে কি পরিবর্তন আসবে তা দেখার জন্য আমাদের সকলকে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে।